প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঢাকা বোর্ড ক সেটের ফিনান্স যে বহু নির্বাচনী প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নে দেওয়া আছে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? তো এই প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটি, মুনাফা অর্জন। এই তথ্যটি কিন্তু তোমাদের বইয়ের 103 পেজে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্নে বলা আছে অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কি? এটি কিন্তু তোমরা সহজেই জানো, তোমাদের সকলের বইয়ের আছে, 30 পেজেই আছে। এটা কিন্তু উত্তর হবে সুদের হার। 3 নাম্বার প্রশ্নে বলা আছে ব্যবসায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থায়নের কোন নীতি অনুসরণ করা উচিত? এই প্রশ্নের উত্তর হবে উপযুক্ততার নীতি। এই তথ্যটি রয়েছে 9 নাম্বার পেজে। 4 নাম্বার প্রশ্নে বলা আছে মিস্টার সাইদ চট্টগ্রামের শিল্প কারখানায় একটি জুতার কারখানা নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি ঋণের জন্য কোন ব্যাংকে যাবেন? তিনি যাবেন BDBL অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এই ব্যাংকে। 5 নাম্বার প্রশ্নের আগে একটি উদ্দীপক দেওয়া আছে চট্টগ্রাম শহরে ছাত্রবন্ধু লাইব্রেরি বই বিক্রয়ের পাশাপাশি মুনাফা বৃদ্ধির জন্য 1 লক্ষ টাকা মূল্যের একটি ফটোকপি মেশিন ক্রয় করে। ছাত্রবন্ধু লাইব্রেরির ফটোকপি মেশিন ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? এটি অবশ্যই বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত, অর্থাৎ খ নাম্বারটি হবে উত্তর। এই প্রশ্ন থেকে দেখো 6 নাম্বার আরও একটি প্রশ্ন আছে ফটোকপি মেশিন ক্রয়ের ফলে ছাত্রবন্ধু লাইব্রেরির কী হবে? তো প্রথমে বলা আছে ঝুঁকি হ্রাস পাবে। এটি কিন্তু ঠিক আছে, কারণ তার পণ্য ছিল আগে শুধুমাত্র একটি বই, এখন তিনি ফটোকপির ব্যবসাও করেন, অর্থাৎ তার দুটি ব্যবসা হলো, তাহলে কিন্তু ঝুঁকির পরিমাণ হ্রাস পাবে দুটি ব্যবসায়। এরপর বলা আছে বিক্রয় বৃদ্ধি পাবে। এটিও কিন্তু ঠিক আছে, তার ফটোকপির জনিত বিক্রয়টা বৃদ্ধি পাবে। এবং শেষে বলা আছে তার স্থায়ী সম্পত্তি অর্জিত হবে। ফটোকপি মেশিন যেহেতু একটি স্থায়ী সম্পদ, এটিও কিন্তু ঠিক আছে। তার মানে 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে 3টি, 1, 2, 3। 7 নাম্বার প্রশ্নে বলা আছে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে কখন? এটির উত্তর হবে 1990-এর দশকে। এই তথ্যটি রয়েছে তোমাদের বইয়ের 13 পেজে। 8 নাম্বার প্রশ্নে দেখো বলা আছে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কি বলা হয়? এটিকে বলা হয় মোট অবচয়, অর্থাৎ উত্তর হবে ক নাম্বার, কেননা নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। 9 নাম্বার প্রশ্নে বলা আছে জনগণের নিকট থেকে ব্যাংক আমানতের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে সরবরাহ করলে সরকার ও রাষ্ট্রের প্রেক্ষাপটে ব্যাংকের কোন উদ্দেশ্য অর্জিত হয়? তো এই সংক্রান্ত তথ্য তোমরা পাবে তোমাদের বইয়ের 91 পেজে। উত্তর হবে মূলধন গঠন করা, গ নাম্বারটি। 10 নাম্বার প্রশ্নে বলা আছে কোনটি ঝুঁকিবহুল আয়? এটি অবশ্যই হবে সাধারণ শেয়ার হতে প্রাপ্য লভ্যাংশ। 11 নম্বর প্রশ্নে বলা আছে কোন ধরনের কারবারি প্রতিষ্ঠানের অর্থায়ন জটিল? এটি হবে কোম্পানি সংগঠন। কোম্পানির অর্থায়ন প্রক্রিয়াটা জটিল হয়ে থাকে বাকিগুলোর চাইতে। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য সর্বাগ্রে কোনটি প্রয়োজন হয়? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের সরাসরি কোনো উত্তর নেই, তবে এটার উত্তর কিন্তু হবে নগদ প্রবাহ নিয়ন্ত্রণ করা। কারণ তুমি নগদ প্রবাহ যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কিন্তু তুমি মেশিন ক্রয় করতে পারবে এবং সেটি থেকে কাঁচামাল ক্রয় করতে পারবে, সেগুলো বিক্রি করতে পারবে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে তোমাকে কিন্তু তোমার ব্যবসার ব্যয় পরিশোধ করতে হবে। এই কারণে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নগদ প্রবাহটা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় নিয়ন্ত্রণ করা, বিক্রয়ের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ ঘটে, এই বিক্রয়ের পরিমাণটাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা বাড়ানো যাবে। 13 নম্বর প্রশ্নে বলা আছে একটি প্রকল্পে গ্রহণযোগ্য হয় যদি গড় মুনাফার হার প্রত্যাশিত হার থেকে বেশি হয়। এটি কিন্তু ঠিক আছে, তুমি যতটুকু মুনাফা আশা করলে গড় মুনাফার হার যদি তার চাইতে বেশি হয় তাহলে অবশ্যই ভালো। প্রত্যাশিত মুনাফার হার গড় মুনাফার চাইতে বেশি হলে এটি কিন্তু ভালো নয়। তুমি যা আশা করলে তার চাইতে তুমি যদি কম অর্জন করতে পারো তাহলে কিন্তু প্রকল্পটি ভালো নয়। গড় মুনাফার হার ব্যাংক ঋণ সুদ অপেক্ষা বেশি হলে এটিও কিন্তু ভালো। তাহলে 1 এবং 3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ নাম্বার। 14 নম্বরে বলা আছে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে ভূমিকা রাখে কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক এলসির মাধ্যমে আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়তা করে। 15 নম্বরের আগে দেখো একটু উদ্দীপক দেওয়া আছে জনাব সামি 3 বছর পর 2 লক্ষ টাকা পাবার আশায়, অর্থাৎ এই 2 লক্ষ টাকা হলো তার ভবিষ্যৎ মূল্য, কিছু টাকা তিনি ব্যাংকে জমা রাখতে চান। ব্যাংকের মুনাফার হার 10%, অর্থাৎ সুদের হার 10%। তার এক আত্মীয় প্রস্তাব দিল ওই টাকা তার ব্যাংকে জমা রাখলে 8 বছর পর দ্বিগুণ টাকা ফেরত দিবে। তো 15 নম্বরে বলা আছে জনাব সামি বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? অর্থাৎ সাধারণ বর্তমান মূল্য সূত্র প্রয়োগ করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে 1,50,263 টাকা, অর্থাৎ ক নাম্বারটি। 16 নম্বরে বলা আছে উদ্দীপক অনুযায়ী সুমির
সুযোগ ব্যয় 10%, এটি কিন্তু ঠিক আছে, কারণ তার যে মুনাফার হার ছিল 10%, তাহলে সুযোগ ব্যয় 10%। আত্মীয়র ক্ষেত্রে সুদের হার 12%, এটি কিন্তু ঠিক নেই, কারণ টাকা দ্বিগুণ হলে আমরা রুল 72-এর সূত্র ব্যবহার করে সুদের হার নির্ণয় করি। তাহলে 72কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হয় 9, 8 নং 72, অর্থাৎ সুদের হার হয় 9%। এরপর বলা আছে স্বামীর বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক, এটিও কিন্তু ঠিক আছে, কারণ সে কিন্তু ব্যাংকে টাকা জমা রেখেছে, তার আত্মীয় যেখানে বলেছিল সেখানে কিন্তু 9% সুদ সে পেত, ব্যাংকে কিন্তু 10% পাচ্ছে। তাহলে উত্তর হবে 1 ও 3, অর্থাৎ গ নাম্বারটি। এরপর দেখো আরেকটি উদ্দীপক দেওয়া আছে, সান লিমিটেড বিগত 6 বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখা গেল ব্যবধানের বর্গের গড় 400। বলছে ব্যবধানের বর্গের যোগফল 400, গড় বের করতে হবে। তো গড় কিন্তু তোমরা জানো যোগফলের থেকে n-1 দ্বারা ভাগ করতে, অর্থাৎ বছরের চেয়ে 1 কম দ্বারা। তো বছর ছিল 6, 1 কম হলে 5, 400কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে চলে আসবে 80। 18 নম্বরের প্রশ্নে বলা আছে কোম্পানি সংগঠনের তুলনায় এক মালিকানা ও অংশীদারি কারবারে কোন ঝুঁকির পরিমাণ বেশি? এটির উত্তর হবে ঘ নাম্বার, তারল্য ঝুঁকি। 19 নম্বর প্রশ্নে বলা আছে পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক কয়জন? ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক হলো 7 জন। 20 নম্বর প্রশ্নে বলা আছে কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সবচেয়ে বেশি হয়? অবশ্যই মাসিক চক্রবৃদ্ধিতে, কারণ তখন চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হবে, তাই ভবিষ্যৎ মূল্য বেশি হবে। 16 নম্বর প্রশ্নে বলা আছে মিস্টার শিমুল ব্যাংকে গিয়ে তার মায়ের হিসাবের স্থিতি জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ অসম্মতি প্রকাশ করে। এক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করেছে? অবশ্যই গোপনীয়তার নীতি। এখানে ব্যাংকের গ্রাহকের হিসাবের গোপনীয়তা সে বজায় রেখেছে। 22 নম্বরে বলা আছে নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? এটির উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক, ঘ নাম্বারটি। 23-এর আগে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে জনাব নিবিড় ক্রেতার নিকট থেকে প্রাপ্ত 4,500 টাকার 3 মাস মেয়াদি একটি বিল পূর্ণ হওয়ার পূর্বে আর ব্যাংকে বাট্টাকরণ করে, বাট্টার হার 3%। আর ব্যাংকের আয়ের হার কত? এই অঙ্কটি করার জন্য প্রথমে 4,500-র 3% নির্ণয় করতে হবে। তাহলে যে বাট্টাটি আসবে সেটি হলো 1 বছরের, এটিকে 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো বাট্টার হার 33.75 টাকা। এরপর দেখো আরও একটি উদ্দীপক আছে জনাব শাহেদ শাপলা ও শিউলি নামক 2টি প্রকল্পে 3 বছরের জন্য 1 কোটি টাকা প্রাথমিক বিনিয়োগ করেন। শাপলা প্রকল্পের বিগত 3 বছরের মুনাফা দেওয়া আছে 5 লক্ষ, 15 লক্ষ, 19 লক্ষ। শিউলি প্রকল্পের গড় মুনাফা 28%। বলা আছে শাপলা প্রকল্পের গড় মুনাফার হার কত? তো প্রথমে 3 বছরের মুনাফা যোগ করতে হবে, 5 লক্ষ, 15 লক্ষ এবং 19 লক্ষ। এই তিনটি যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব 39 লক্ষ। এটিকে 3 দ্বারা ভাগ করলে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 13 লক্ষ টাকা। তারপর দেখো 25-এ বলা আছে উদ্দীপক অনুযায়ী জনাব শাহেদের শাপলা প্রকল্পের গড় মুনাফা 26, এটি কিন্তু ভুল, কারণ আমরা বের করলাম 13। শিউলি প্রকল্পটি অধিক লাভজনক, এটি কিন্তু ঠিক আছে, কারণ শিউলির গড় মুনাফা দেওয়া আছে 25%। এরপর বলা আছে শিউলি প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত সঠিক, তাহলে এই দুটি কিন্তু সঠিক উত্তর 2 এবং 3, গ নাম্বারটি। আসলের উপর প্রত্যেক বছর সুদ গণনা করা হলে তাকে কি বলা হয়? সরল সুদ, এটা আমরা জানি। ব্যবসায়িক ঝুঁকি এড়ানো যায়, এটির উত্তর কিন্তু হবে ঋণ মূলধনের সুদ নিয়মিত পরিশোধ করলে আয়ের স্থিতিশীলতা নিশ্চিত হলে 2 এবং 3, কেননা স্থায়ী খরচের পরিমাণ বৃদ্ধি করলে কিন্তু ব্যবসায়িক ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। 28 নম্বরে দেখো বলা আছে কোনটি সরল ও জনপ্রিয় মূলধন বাজেটিং পদ্ধতি? অবশ্যই এটি উত্তর হবে গ নাম্বার, পে ব্যাক সময়। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি? এটি হবে নিরীক্ষকের বিল, তাদের হিসাব নিকাশ নিরীক্ষা করেন যে নিরীক্ষক, তাকে যে টাকাটি দিতে হয় সেটি হলো বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত। বাকি তিনটি যেটি আছে প্রত্যয়নপত্র, বিল বাট্টাকরণ এবং বৈদেশিক বিনিময়, এই সবগুলোই কিন্তু তার আয়ের উৎস। 30 নম্বরে বলা আছে শাখা ব্যাংকের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কী করে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এটা কিন্তু ঠিক আছে, নতুন যে শাখাটি খোলা হলো সেখানে অনেকের কর্মসংস্থান হয়। এরপরে বলা আছে নোট ও মুদ্রার প্রচলন, এটি কিন্তু ঠিক নয়, কারণ বাণিজ্যিক ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করতে পারে না। এবং সর্বশেষ আছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, যে এলাকাতে ব্যাংকের শাখা হয় সেই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। তাহলে 1 এবং 3 সঠিক উত্তর, অর্থাৎ উত্তরটি হবে খ নাম্বার।